সাধারণ মানুষ তো আমি আমার সাথে হ্যান্ডশেক করা বা আমি আপনাদের সাথে হ্যান্ডশেক করা আমার সৌভাগ্য। ওইরকম 5 বার 7 বার এমপিদের সাথে সাধারণ মানুষ হ্যান্ডশেক করা তো দূরের কথা, নির্দিষ্ট ডানে বামে 2-4 জন ছাড়া বাকি তার সাথে হাত মিলানোর কারো যোগ্যতা এই বাউফলবাসী ছিল না। কারণ তারা ছিল বড় লোক আর দলের কিছু লোকের এমপি। আর এবার এমপি হয় না, এমপি হয়েছেন আপনারা। সরকার দল এবং সরকার দলের সমর্থিত যে নীল প্যানেল, সেই নীল প্যানেলে যারা আছেন তারা খুব ভালো করে জানেন আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি অ্যাডভোকেট বাতুল সাহেবকে। কারণ তিনি আপনাদের সাথে শুধু নির্বাচন করে বিজয় হন নাই, তিনি আপনাদের প্যানেলকে বিজয় করারও কারিগর হিসেবে ভূমিকা পালন করেছেন। অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার শুধুমাত্র আপনাদের সাথে বিজয় অর্জন করেন নাই, জামাত ইসলামীর এই নেতৃবৃন্দ 11 দলের এই ঐক্য, এখন আজকে যারা নির্বাচনে আমরা একসাথে হয়েছি, আমরা শুধুমাত্র আপনাদেরকে বিজয়ী করি নাই, আমরা আপনাদের বিজয়ী কারিগর হিসেবে ভূমিকা পালন করেছি। এই প্রথম, বারবার শব্দটা বলছেন আমাদের নেতৃবৃন্দ, আইনজীবী নেতৃবৃন্দ, শব্দটা শুনতে হয়তো মনে হচ্ছে যে জামাত বা ঐক্যবোধে এই প্রথম নির্বাচন করতেছে। প্রথম নির্বাচন করছি না, আমরা বহুবার আপনাদেরকে বিজয় করেছি। সেই বিজয়ের ধারাবাহিকতায় এইবার প্রথম জামাত ইসলামী মনে করেছে আপনারা যেভাবে নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার হরণ করার আর এক অসম এবং অত্যন্ত অন্যায় প্রতিযোগিতায়, অসৎ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, এই ধারাবাহিকতায় আপনাদের সাথে আর জোট করে জামাত ইসলামী নিজেদেরকে কলঙ্কিত করতে চায় না। বলছি, আবার বুঝার জন্য বলছি, শফিকুল ইসলাম মাসুদ এমপি মন্ত্রী হওয়া আমার জন্য বড় টার্গেট নয়। আমার টার্গেট ছাত্র জীবন থেকে আমি মানুষের খাদেম সেবক হওয়ার জন্য চেষ্টা করেছি। আমরা যদি এই এলাকায় জিততে নাও পারতাম, কিন্তু আমাদের এই চেষ্টা করতে করতে মৃত্যুর পর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, সফল না ব্যর্থ? আমরা জিততে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করে আমাদেরকে এই বিজয় দিয়েছেন। এখন যদি আমরা কোনো কারণে, ভুল ত্রুটির কারণে আমরা জাহান্নামী হই, আল্লাহ মাফ করুন, সফল না ব্যর্থ? তাহলে আমাদের দরকার কি? সফলতা। সেই সফলতাই যদি অর্জন করতে না পারেন, তাই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দেশ চালাইয়ে কি লাভ, এলাকা চালাইয়ে কি লাভ? এই রাস্তা, ব্রিজ আর চাউল ডাইল আপনাকে, টিউবওয়েল আপনাকে কালকে আমাদের দিন মুক্তি দিতে পারবে না যদি আপনি নিজে পরিবর্তন না হন। এই জন্য সংগঠন গুছাতে হবে, সংগঠন মজবুত করতে হবে, মানুষকে দিনের দাওয়াত দিতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, যদি ইমানদার হন তাহলে এটা জেলখানা। ক্ষমতা থাকলেও, ক্ষমতা না থাকলেও, এমপি থাকলেও, এমপি না থাকলেও কষ্ট করতে হবে। জেলখানায় যত খাওয়ান দাওয়ান ভালো দেন, তাও কেউ থাকতে চায় না। কেন থাকতে চায় না? থাকতে চায় না, ওটা কষ্টের জায়গা। তা আল্লাহ তো আপনাকে এই দুনিয়ার পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দুনিয়ার পরিচয় আপনাকে জেলখানা হিসেবে দিয়েছে, আর আরামের জায়গা হিসেবে পরিচয় দিয়েছেন। এটা কাফেরদের জন্য এটা আরামের জায়গা, সব পাওয়ার জায়গা, সব চাওয়ার জায়গা। তা আমরা কি কাফের না আমরা মুমিন? তাহলে আমরা সব পাওয়ার চিন্তা করার দরকার আছে? আবার কিছু পাবো না, এটাও হবে না। আমরা পাওয়ার চেষ্টা করব, কিন্তু পাওয়াটা নিজের জন্য না, আমাদের মানুষের জন্য। শেষ কথা হচ্ছে যে এলাকায় আমি শুরু থেকে যেটা বলছি এখন ওইটা বলছি যে এমপি, যেমন আমি বলছি যে ব্যক্তি বা দল এমপি হবে না, এবার এমপি হবে এলাকাবাসী। এলাকাবাসী হইলে দায়িত্ব তো এলাকাবাসীকে নিতে হবে। এমপি রে পাইলাম না, এমপি আসলো না, এমপি ধরতে পারলাম না, এমপি রে ছুঁইতে পারলাম না, এই মানুষের আবেগ এটা থাকবে, এটা আমি অন্যায় মনে করি না। আমি আপনাদের আজকে বলে আসছি, এলাকাবাসীকে বললাম না যে তাদের এমপিকে তারা দেখতে চায়, এই আবেগ থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে যেন আবার কোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি না হয়, সেটা আপনাদেরকে ঠিক রাখতে হবে। আপনারা যদি আসলে বানাইছিলাম মাসুদ ভাই, કોઈ খবর নাই ভাই, আপনারও একই অবস্থা, আমরা একই অবস্থা, আমরাও হেরে পাই না, এটা যদি আপনি বলেন বলতে পারবেন, কিন্তু আপনাদের দায়িত্ব এটা না। আপনাদের দায়িত্ব হচ্ছে এই মানুষের কথাটাকে যৌক্তিকভাবে তাদেরকে বুঝাই বলা যে ভাই ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের এই কথাগুলো শুনলাম, আমরা ওনার কাছে আমরা কথাগুলো পৌঁছাই দেব, জানলাম, আমরা ইনশাল্লাহ ওনাকে বলবো, নিয়ে আসবো। আমি পাইলে আমার অসুবিধা হয়, অসুবিধা হয় কি জানেন? ধরেন বুঝার জন্য বলতেছি, আপনারা হয়তো পান নাই, পাবেন কিভাবে? আমার কাছে 700 শাড়ি আসছে, ধরেন একটা উদাহরণ, 700 কত আসছিল? 700 না? 700 শাড়ি আসছে। এটা এখন আপনারা যদি ভাগ করার জন্য বাউ করেন, আপনি ভাগ করেন, পাইয়া আমার যেটা ক্ষতি হয়েছে এটার সাথে আমার আরো যোগ করা লাগছে। এরপরও যে এমপি সাহেব হেয়ার লোক ছাড়া কেউই দেয় নাই, কি করবেন এখন? এরপরে ধরেন রাস্তাঘাট, এইটা ওইটা প্রত্যেকেই মনে করে আর বাড়ির দরজাটা আগে হওয়া দরকার। এটা মানুষের স্বভাবজাত চাহিদা, এটা একেবারে অন্যায় বলবো না, তবে এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে। আর এটা মাথায় রাখতে হবে যে সমস্যাটা সারা বাংলাদেশে 17 বছর উন্নয়নের নামে লুটতরাজ হয়েছে, উন্নয়ন হয় নাই, যার কারণে উন্নয়ন শব্দ ছিল, বাস্তবে কাজে ছিল না, যার কারণে রাস্তাঘাট, স্কুল কলেজ একেবারেই বলা যায় বাজে অবস্থা। আমি বাউফলে এমন রাস্তা খুঁজে পাইতেছি না যেটা করা লাগবে না।
1-2টা ব্যতিক্রম বাদে ম্যাক্সিমাম রাস্তায় হাত দিতে হবে। স্কুল কলেজ মাদ্রাসাও প্রায় একই অবস্থা, 2-4টা ব্যতিক্রম বাদ দিলে একই অবস্থা। সুতরাং এই এত কাজ করা কি 2 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরের ব্যাপার? এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা ধৈর্য ধরতে হবে, লোকদেরকে বুঝাইতে হবে। এই বোঝানোর দায়িত্বটা আপনাদের নিতে হবে। এখন আমার কাছে মনে হয় হসপিটালে যাওয়ার পর রোগী ডাক্তার দেখাবে, ডাক্তারই বলতেছে ভাই আমনের অবস্থা যে আমার অবস্থা হয়ে আসছেও খারাপ, ওই হসপিটালে কেউ থাকবে না? আমাকে কোথাও অবস্থা এরকম। দায়িত্বশীলদের কাছে কিছু বলার পর হে উল্টা আরো কয় যে ভাই ঘটনা তো ঠিক, আমিও তো একই অবস্থা, আমিও তো কিছু পাইলাম না। এটা যদি বলি, এটা যদি করি, তাহলে নাশুকরি হবে আমাদের। বাংলাদেশের 2026 সালের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর আমাদের পেশাজীবী অঙ্গনগুলো নির্বাচনের মধ্য দিয়ে একটা কাঠামো নির্মাণ করা সম্ভব। একই সাথে আমরা খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠিত এই জন্য যে জাতীয় নির্বাচনে যেমন আমরা লক্ষ্য করেছিলাম ভোট কেন্দ্র দখল করা, সাধারণ ভোটারদের মধ্যে ভয় তৈরি করা, কেন্দ্র দখল করা, এবং পরবর্তীতে আপনারা সবাই খেয়াল করেছেন 2টো উপনির্বাচন হয়েছে বগুড়া এবং শেরপুরে। আমরা খুবই লজ্জিত যে একটি দল তাদের মেজরিটি পাওয়ার পরেও সেই মেজরিটি তারা কিভাবে পেয়েছে, কি করে পেয়েছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে পেয়েছে, সেটার জন্য আমরা দেশের বৃহৎ স্বার্থে গণতান্ত্রিক ঐক্য এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য খুবই স্বাভাবিকভাবে আমরা এগোচ্ছিলাম। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন উপদেষ্টাদের একজন রাজসাক্ষী হয়েছেন এবং তিনি খুব খোলামেলাভাবে বলেছেন জামাত ইসলামী ভোট পেলেও তাদেরকে আমরা আসলে ক্ষমতায় আসতে দেইনি। এবং পরবর্তীতে আমরা সংসদে দেখলাম সরকার দলের প্রধান নেতাকে সামনে রেখেই তারা কথা বলার চেষ্টা করেছেন একজন মাননীয় সংসদ সদস্য, যে তারা প্রধান উপদেষ্টার কাছে ট্রফি দিয়ে সেদিনই নির্বাচন মোটামুটি সম্পন্ন করে এসেছেন। তার ধারাবাহিকতাই বগুড়া এবং শেরপুরের নির্বাচনে অত্যন্ত নির্লজ্জভাবে বলা হয়েছে যে একসময় এইরকম নির্বাচন এই সরকারি এই দলই করেছে মাগুরায়, আর তার কিছু বছর পর একই প্র্যাকটিস করেছে বগুড়ায়। এই মাগুরা এবং বগুড়ার প্র্যাকটিস যারা করেছে আমরা খুব ঘৃণ্যভাবে লক্ষ্য করছি। পেশাজীবী অঙ্গনকে আমরা বলি একটা সফট প্ল্যাটফর্ম, যেখানে পরস্পরের মধ্যে সাধারণ নাগরিকদের যেমন সম্মান মর্যাদা আছে, এখানে স্বাভাবিকভাবে অত্যন্ত সচেতন শ্রেণী হওয়ার কারণে এখানে নিজেদের মধ্যে সৌজন্যতা, ভদ্রতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, এটা সাধারণ নির্বাচনের চেয়ে স্বাভাবিকভাবে একটু ব্যতিক্রম। আমরা লক্ষ্য করলাম দেশের বিভিন্ন জায়গায় পেশাজীবী অঙ্গনগুলোতে নির্বাচনে বগুড়া এবং শেরপুরকেও তারা কোথাও অতিক্রম করে ফেলেছে। এবং সে কারণে আজকে এই সুপ্রিম কোর্টের নির্বাচনে যখন আমাদের সম্মানিত প্যানেলের প্রার্থীগণ, তাদের সাথে সহকর্মীবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা নির্বাচনে ভোট চাওয়ার জন্য যখন কথা বলেন, এবং আমরা যখন আমাদের সম্মানিত পরিবারের সদস্যবৃন্দের সাথে সম্পৃক্ত বন্ধু বান্ধব, আমাদের ছাত্র জীবনে যারা আইন পেশায় বিভিন্নভাবে পড়াশোনা করেছেন, আমরা যখন তাদের সাথে কথা বলি, তারাও এই কথা যখন বলে যে ভাই ভোট তো দেব, ভোটটা রক্ষা করা যাবে কিনা, এই কথা ভোটাররা যখন বলে তখন বুঝতে হয় বা তখন আমাদের উপলব্ধি করতে হয় একটা রাষ্ট্রের অবকাঠামোগত দিক থেকে কাঠামোর জায়গাটা তারা ইতিমধ্যে শুধু প্রশ্নবিদ্ধ করেন নাই, ভোটারদেরকে তারা অপমানিত, কলঙ্কিত এবং লাঞ্ছিত করে ফেলেছে। নির্বাচন করছেন, আমরা বহুবার আপনাদেরকে বিজয় করেছি। সেই বিজয়ের ধারাবাহিকতায় এইবার প্রথম জামাত ইসলামী মনে করেছে আপনারা যেভাবে নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার হরণ করার আর এক অসম এবং অত্যন্ত অন্যায় প্রতিযোগিতায়, অসৎ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, এই ধারাবাহিকতায় আপনাদের সাথে আর জোট করে জামাত ইসলামী নিজেদেরকে কলঙ্কিত করতে চায় না। আর এবার আমরা মনে করি এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সবচেয়ে সচেতন অংশ, যে আইনজীবী অঙ্গনে এক সময় বলা হতো যে আইনজীবী অঙ্গন হচ্ছে দেশের শেষ ঠিকানা, যেখানে মানুষ তার আইনের শাসন এবং বিচারের আশ্বাস পাওয়ার একদম শেষ ধাপ হচ্ছে এটা। সেই শেষ ধাপে যখন কেউ অন্যায় এবং অত্যাচার, জুলুমের রাজত্ব কায়েম করে, তখন বুঝতে হয়
তাদের পতনের জন্য 17 বছর অপেক্ষা করা লাগবে না, হয়তো 17 মাসই তাদের জন্য যথেষ্ট হবে।